ইতিহাসের আছে নানা রং। ইতিহাসে সেই অজানাকে জানাতে বাংলাদেশ টেলিভিশনের ঐতিহ্যের চালচিত্র অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নোমান। দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের ঐতিহ্যবাহী এক শহর বন্দরনগরী নারায়ণগঞ্জে। শীতলক্ষার তীরের নারায়ণগঞ্জ দেশের বৃহত্তম নদীবন্দর ও ব্যবসা বাণিজ্যের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি স্থান। এই শহরে রয়েছে হাজার বছরের ঐতিহ্য ও ইতিহাস। পাট কেবল একটি ফসল নয়, এটি আমাদের দেশের ঐতিহ্যের প্রতীক। একসময় এটি আমাদের অর্থনীতির মেরুদণ্ড ছিল। বাংলাদেশের পাট শিল্পের গৌরবোজ্জ্বল ইতিহাস একটি দীর্ঘ ও বর্ণাঢ্য অধ্যায়। পাট, যা সোনালী আঁশ নামে পরিচিত, বাংলাদেশের অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং ঐতিহাসিক গৌরবের প্রতীক। এ শিল্পের শেকড় হাজার বছর পেছনে। ধারণা করা হয় প্রাচীন মিশর এবং ভারতবর্ষে পাটের তৈরি দড়ি ও কাপড় ব্যবহার হতো। বাংলার উর্বর ভূমি ও জলবায়ু পাট চাষের জন্য আদর্শ হয়, এটি দ্রুত বিকশিত হয়। ব্রিটিশ উপনিবেশিক শাসনের সময় বাংলার পাট আন্তর্জাতিক বাজারে ব্যাপক চাহিদা তৈরি করে। 1855 সালে স্কটল্যান্ডের ডান্ডি অঞ্চলে পাটকল স্থাপনের ফলে পূর্ব বাংলার পাট ইউরোপে রপ্তানির জন্য প্রধান উৎস হয়ে ওঠে। তৎকালীন পূর্ব বাংলার নদীবাহিত যোগাযোগ ব্যবস্থা পাট পরিবহনে বিশেষ সুবিধা দেয়। পাট তখন সারা পৃথিবীতে ব্যাগ, দড়ি, বস্তা এবং অন্যান্য পণ্য তৈরির প্রধান কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয়। 1947 সালে ভারত পাকিস্তান বিভক্তির পর পূর্ব বাংলার পাট পুরো পাকিস্তানের রপ্তানি আয়ের প্রায় 70% সরবরাহ করত। 1971 সালে স্বাধীনতার পর বাংলাদেশের অর্থনীতির মূল ভিত্তি ছিল এই পাট। 1970-এর দশকে পাট শিল্পে সোনালী যুগ ছিল, যখন এটি বৈদেশিক মুদ্রার আয়ের প্রধান উৎস ছিল। পরবর্তীতে আমরা পাট শিল্পের পতন ও নানা চ্যালেঞ্জ দেখতে পাই। কৃত্রিম তন্তুর আবির্ভাব এবং পলিথিনের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় পাটের চাহিদা কমে যায়। অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিকায়নের অভাবে পাট শিল্প প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে। ভাইয়া, জানাবেন এই ঘন্টাটার কাজটা কি হতো একটা সময়? এখানে একটা সময় আমাদের কুমুদিনী প্রেস হাউস ছিল এখানে। আজ থেকে প্রায় 200 থেকে 250 বছর আগে এই প্রেস হাউসটা নির্মিত হয়। তখন এখানে হাজার হাজার কর্মী কাজ করত এবং এই কাজের মাধ্যমে তাদের অনেক কর্মসংস্থান হতো। এটা মূলত ওই প্রতি ঘন্টায় এটাতে যারা কাজ করতো এখানে তাদেরকে সজাগ করার জন্য এটা মূলত ব্যবহার করা হতো। এটা ইতিহাস কত বছর, মানে আনুমানিক কত বছর আগের হতে পারে? 250 থেকে 300 বছর হবে। এই পাটকলটি বন্ধ কবে হয়? 5 থেকে 6 বছর আগে এটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এখন প্রোডাকশন নেই। মূলত পাটের আগে যেরকম জৌলুস ছিল এখানে, জাহাজে ভিড়ত, মানে সবগুলো গোডাউন ভাড়া ছিল। এখন প্রোডাকশন মানে পাটের চাহিদা কম থাকায় ব্যবসাটা এখন বন্ধ হয়ে গেছে। এই নারায়ণগঞ্জকে প্রাচ্যের ডান্ডি কেন বলা হয়? নদী প্রধান এরিয়া থাকাতে এখানে আপনার পাটের ব্যবসা নাও আরও অনেক ব্যবসা এখানে জৌলুস হিসেবে এখনও পরিচিত আছে। তাহলে আমরা এই শহরকে স্কটল্যান্ডের ডান্ডির সাথে কিছুটা হলেও যে তুলনা করা হতো, এটা স্বাভাবিক। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই।
পাট ব্যবসার সাথে জড়িত আছে হাজার বছরের ঐতিহ্য, হাজার বছরের ইতিহাস। একসময়ের এই রমরমা পাট ব্যবসা আজ বিলুপ্তির পথে। এই পাট ব্যবসার সাথে জড়িত ছিল জনাব খায়ের হোসেন। সেই পাটের যে রমরমা ব্যবসা ছিল, ওই সময় আপনারা কি দেখতেন আর এখন কি অবস্থা? আমি যখন আসছি তখন জমজমাট ব্যবসা, তখন জি 75-এর পর জি জি প্রচণ্ড চাপ কাজের, প্রচুর লোক কাজ করতো, প্রচুর মিল ছিল। বিশেষ করে বেসরকারিগুলো ওরা ভালো ব্যবসা করছে সরকারির চেয়ে। একসময় তো এই সমস্ত মিল ছিল নন বেঙ্গলিদের। স্বাধীনতার পর এগুলি সব ন্যাশনালাইজড হয়ে গেল। হওয়ার পরে ন্যাশনালাইজড মিলগুলোর মধ্যে যাদেরকে বসানো হয়েছে সরকারিভাবে, প্রশাসক, ওদের মধ্যে একটা মানে দুর্নীতির ভাব এসে পড়ছে। ওরা প্রচুর পয়সা তখন কাম করছে, সরকারের লস দিছে, সরকারকে লস দেখাইছে খালি। দেখার পরে একসময় আসতে দেখা গেল যে সরকারি মিলগুলি লস করতে করতে বন্ধ হয়ে যায়, কিন্তু বেসরকারি যে সমস্ত বাঙালি কিছু লোক বড় বড় ব্যবসায়ী ছিল, বিশেষ করে চট্টগ্রাম বেসড মিল, যেমন কাশিম জুট মিল ছিল, আনোয়ারা জুট মিল ছিল, তো আরও বিভিন্ন মিল ছিল যারা প্রচুর ইনকাম করছে। কিন্তু ওয়ারেজ সরকারি মিলগুলো শেষ। ওদের যারা লিডিং ছিল মিলগুলো চালানোর মতন, ওরা শুধু ডিফারেন্স মানি খাইয়া খাইয়া এই পয়সাগুলি ওরা সরাই ফেলেছে, যার জন্য মিল বন্ধ। বিশেষ করে আদমজির অবস্থা তো সবাই জানে, সবচেয়ে ঐতিহ্যবাহী ঐতিহ্য মিল, যেখানে বিশ্বের বৃহত্তম মিল, যেখানে 30,000 শুধু লেবারই ছিল ওই সময়। মিলটারা শেষ করে ফেলাইছে, যার জন্য আস্তে আস্তে সব মিল শেষ। এখন গুটি কয়েকটা মিলই আছে বাংলাদেশে প্রাইভেট সেক্টরে। সরকারি মিল তো সবই বন্ধ হয়ে গেছে, লে অফ বন্ধ হয়ে গেছে। গভর্নমেন্ট কিছু ওই বিভিন্ন প্রাইভেট সেক্টরের কাছে ভাড়া দিয়ে দিচ্ছে, গোডাউন হিসেবে ভাড়া দিয়ে দিচ্ছে। কিছু কিছু লোহা লক্কর সব যেভাবে পারছে, বাঙালির যে ইতিহাস। যখন পাটের রমরমা ব্যবসা ছিল, ওই সময় আপনি কি ধরনের কাজ করতেন? তখনকার কাজ, তখন তো আমাদের অবসর বলতে কিছু ছিল না। অবসর বলতে কিছু ছিল না, এত ব্যস্ততা ছিল। ভোরবেলা থেকে শুরু তো অনেক ধরনের কাজ। পাট শুধু আসলে হয় না, এটার অনেক কিছু ব্যাপার আছে। নামাইতে হইব, গ্রেডিংয়ের ব্যাপার আছে, গ্রেডিং করে আবার আলাদা রাখতে হইব, তারপর প্রেসে যাবে, প্রেসে গিয়ে আবার প্যাকিং হবে, তারপরে আবার আরেক গোডাউনে ট্রান্সফার করতে হইব। সেই ব্যস্ততা তো এখন একদমই নেই, কিচ্ছু নেই। এখন সব বেকার হয়ে রয়েছে। কেউ গিয়া, অনেক লেবার আছে দারোয়ানি করতেছে, কেউ কৃষিতে কাজ করতেছে। এই পাট শিল্পটা এইভাবেই ধ্বংস হয়ে গেছে। আমরা এই পর্যায়ে কথা বলবো একজন তরুণ উদ্যোক্তার সাথে, যে পাট ব্যবসার সাথে জড়িত। আপনি যদি আমাদেরকে পাট ব্যবসার বর্তমান অবস্থা জানাতেন। আসলে আমি 1990-এর পর থেকে এই বিজনেসটা দেখতেছি। আমার ফ্যামিলি ঐতিহ্য, আমার দাদা পাটের ব্যবসা করতো, উনি মোটামুটি ভালো নাম করা ছিল, আজিমউদ্দিন ভুইয়া। তো আমি আসলে উনাকে পাই নাই, বাট আমার ফ্যামিলি পাটের বিজনেস করতো, আমার বাবা করতো। তো ওই সময়ের যে সিচুয়েশনটা ছিল, এটা আসলে এখন বলে বুঝাইতে পারবো না। আপনি যা দেখতেছেন তার কিছুই নাই, মানে এই রমরমা ভাবটা একদমই তো নাই। আপনি আমরা যখন দেখছি, মনে করেন যে একটা মানে কাজ শেষ করতে পারতো না, রাত হয়ে যেত। এই প্রিমিস 11টা-12টা পর্যন্ত রাতে কাজ করতো, হয়তো ম্যাক্সিমাম 2-3 ঘন্টা ছুটি পাইতো। আবার এখন যেটা গার্মেন্টসে যেরকম কাজ হচ্ছে, তখন এই সেক্টরটাতে এরকম কাজ ছিল। আপনি লোকজন ভরা ছিল, দোকানপাট, আপনি বের হইলে মানুষ পাইবেন 100 জন, লোকজন গমগম করতো। বাট এখন আপনি দেখেন নিরিবিলি। এখানে এসে এমনটাই মনে হলো, প্রিমিসে এসে মনে হলো নির্জন একটা জায়গা। হ্যাঁ, এখন টুকটাক, মানে আগে যারা ফ্যাক্টরি ছিল বা একদম যারা পারতেছে না, তারা আসলে করতেছে। বাট নতুন করে আমরা ছিলাম কিছুদিন, আমরা ব্যবসা করছি। এখনো হয়তো আমার ফ্যামিলি রেপুটেশনে বা আমার ফ্যামিলি পারপাসে আমার এখানে প্রিমিস আছে, আমি বিজনেস করতেছি। বাট এটা অ্যাকচুয়ালি নতুন করে আপনি আইসা করতে পারবেন না। আর আমরা যে করতেছি, আমরাও দেখা গেছে যে ওইভাবে আসলে বেনিফিটেড না। এখন একটা ঐতিহ্য ফ্যামিলি, এই জন্য আমরা আসলে চালা যাচ্ছি। পাট ব্যবসা সেই জৌলুসকে ফিরিয়ে আনার জন্য কি করা যেতে পারে? আপনি যদি ফিরায় আনতে চান আগের সেই সোনালী অতীত, এটা গভর্নমেন্টের একটু সুদৃষ্টি প্রয়োজন। আমাদের এখন নতুন সরকার যদি এখানে একটু সুদৃষ্টি প্রদান করে, আশা করি আগের মতো না হইলেও বেটার হবে। আস্তে আস্তে হবে, একসাথে তো আর হবে না, একটু সময় দিতে হবে গভর্নমেন্ট। এই পর্যায়ে আমরা কথা বলবো পাট শিল্পের সাথে জড়িত একজন পাট শ্রমিকের সাথে। আমি এই জায়গায় 88-তে আসছি এই পাটের কাজের জন্য জড়িত,
কিন্তু এই জায়গায় দিন রাত 24 ঘন্টায় কাজ চলতো। কিন্তু বর্তমানে যে পরিস্থিতি, এখন কোনো কাজই চল না। পাট শিল্পর আগের মতো গতি নেই, শ্রমিক নেই। আগে শীতলক্ষার পারে অনেক শ্রমিক আসলো, প্রায় 15,000-এর মতো শ্রমিক ছিল। আমাদের শ্রমিক অন্য পেশায় চলে যাইতেছে, সবাই অটো রিক্সা এইটা সেইটা বিভিন্ন কাজের মধ্যে জড়িত হয়ে যাইতেছে। বর্তমানে পাটের কাজটা একবারই নেই, বাংলাদেশের মধ্যে পাটের কাজই নেই। পাট ফলন হয় যতটুকু, কৃষকের দাম পায় না, যার কারণে পাট বোনে না। 90-তে খুবই পাটের কাজটা ধুম চলছে, রাত দিন ঘুমাবার সময় পায় না মানুষে। আর এখন একবার কাজ নাই। পাট শিল্পকে বিকশিত করার জন্য আপনার মতে সরকারের কি কি করণীয় আছে? সরকারিভাবে উদ্যোগ নিতে হইব, সরকারিভাবে কৃষকের আপনার ভর্তুকি দিতে হইব, পাট চাষির জন্য উদ্বুদ্ধ করতে হইব, তাহলে এই পাট কাজটা আবার নতুন গতিতে ফিরে আইব। পাট শিল্পটিকে রাখতে হইলে সরকারের উদ্যোগ নিতে হইব এবং শ্রমিকের দিকে দেখতে হইব যে এই শ্রমিকগুলো কীভাবে চলবে। এই পাট কাজ চললেই তো শ্রমিক আসবে। এই যে শপিং ব্যাগ, কার্পেট, এইটা সেইটা, বাজারের ব্যাগ, চাউলের ব্যাগ সব প্লাস্টিকের। এগুলো যদি এই পাটের বস্তা করা হয় তাহলে এগুলো চলবো, পাটের ব্যবসা আবার আগের মতো জমজমাট হইব, শ্রমিকও থাকবো। শীতলক্ষার পর 15,000 শ্রমিক আসলে, এখন মনে হয় 2,000 শ্রমিকও নাই। এই কাজেতে যাইতেছে কা মানুষ, কাজ নাই। কৃষকে পাটের দাম, ন্যায্য দাম পায় না, কৃষকে বাজার আনলে ঠিকমতো দাম পায় না, পাঠিরা পাট কিনতে পারে না, কৃষক ফালায় না। এগুলো সরকার যদি আগের মতো তদারকি করে, যে সময় একসময় পাটের এই পাট দিয়েই আর চামড়া দিয়ে এই দেশ চলছে, এইটার যদি সরকার উদ্যোগ নেয় তাহলে এই শ্রমিকও বাঁচবো, শিল্পও বাঁচবো, মানুষও বাঁচবো। এ পর্যায়ে আমরা কথা বলবো পাট কারখানার একজন সুপারভাইজারের সাথে। আপনার দেখা পাটের উত্থান পতনের গল্প যদি বলতেন। পাটের জগতে আসি 90-এর দশকে। এখানে যখন আমরা প্রথম আসি তখন দেখি এই যে আমাদের পাশেই খাল ভরা থাকতো নৌকা। আগে তো আমাদের এই নদীতেই জাহাজে মাল সরাসরি বেল উঠে যেত। এখন আর ওই জাহাজ আর শীতলক্ষায় আসে না। আর এই গুদাম ভরা থাকতো পাট। এখন আমাদের কোনো কাজ নাই, গুদাম প্রায় একরকম ফাঁকা, প্রেসও চলতেছে না। আর এই শ্রমিক ছিল সব চলে গেছে বিভিন্ন কাজে। এখন পাট শিল্প একরকম বসার পথে। হ্যাঁ। কবে থেকে পাটের অবনতি শুরু হলো? 2000-এর পরের দিকেই শুরু হয়ে গেছে। আস্তে আস্তে নিচের দিকেই চলে যাইতেছে। এটা উৎপত্তি আর নাই। পাট শিল্পের এই ধ্বংসটা কি করে হলো? যে পলিথিন, বিভিন্ন কারণে ব্যবসায় শ্রমিক, বিভিন্ন কারণে এটা বন্ধর দিকে চলে যাইতেছে। এই শিল্পকে কিভাবে বাঁচানো যায় বলে আপনি মনে করেন? সরকার যদি এই নিয়ে কোনো পদক্ষেপ নেয়, কোনো ভর্তুকির দিকে এগিয়ে আসে, তাইলে হয়তো আবার ফিরে আইতে পারে। কৃষক তার ন্যায্য মজুরি পাইতে হইব, নয়তো কৃষকও ফসল ফলাবে না। আপনি কি এই পাট শিল্পের সাথে জড়িত কেউ? আমি আসলে পাট নিয়ে গবেষণা করছি। পাট শিল্প নিয়ে আমরা আসলে অনেক ধরনের কাজ করছি। আমরা রিসেন্ট ট্রেন্ড যদি দেখি, সারা বিশ্বে আসলে পাটের পণ্যের চাহিদা বাড়ছে। পণ্যের চাহিদা বাড়লেও আমাদের দেশ থেকে কিন্তু পাটের যে আধুনিকায়নের কথা আমরা বলছি, সেই বিষয়টাতে আসলে গত কয়েক দশক ধরে আসলে আমরা মনোযোগ খুব কম দেখেছি। বিশ্বজুড়ে আমরা দেখছি টেকসই পণ্য ব্যবহারের একটা বাজার বাড়ছে, সেখানে আমাদের দেশ থেকে পাটের তৈরি পণ্য কিন্তু আসলে রপ্তানি খুব কম হচ্ছে। আমাদের কিন্তু কাঁচা পাট বা আমরা যেটাকে বলি র জুট, সেটাই কিন্তু আসলে পৃথিবীর নানান প্রান্তে আমরা এক্সপোর্ট হতে দেখি। বিশেষ করে পাকিস্তানের কথা বলতে পারি, পাকিস্তান, ইন্ডিয়া, জাপান, ইউরোপের বিভিন্ন দেশ, আমেরিকাতেও কিন্তু আমাদের পাট এক্সপোর্ট হচ্ছে। আমরা যদি আমাদের এখানকার ট্রেন্ড দেখি, নারায়ণগঞ্জ থেকে কিন্তু কয়েকশো বছর ধরেই কিন্তু আসলে পাট রপ্তানির ইতিহাস আমরা দেখি। একটা জিনিস ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, সিন্ধু সভ্যতার কথা আমরা জানি। সিন্ধু সভ্যতায় ভারতীয় উপমহাদেশেই, সেখানেও কিন্তু পাটের ব্যবহারের কথা আমরা দেখেছি। পরবর্তী সময়ে কিন্তু আমরা ইউরোপ এবং আমাদের এশিয়ার যে অন্যান্য যেই দেশগুলো বা সভ্যতা দেখেছি, সেখানে কিন্তু পাটের উপস্থিতি আমরা দেখেছি। সেই উপস্থিতি কিন্তু আমাদের এই বাংলা থেকেই কিন্তু পাট সেখানে গিয়েছে। পরবর্তীতে আমরা যদি 1600 সালের পরে দেখি, যখন ব্রিটিশরা আমাদের এখানে আস্তে আস্তে আসা শুরু করে, তাদের কিন্তু এখানে আসার অন্যতম একটা বড় কারণ কিন্তু ছিল পাট। এবং 1800 সালের দিকে আমরা দেখি, বিশেষ করে 1833-এর আগে আমাদের এখানে কিন্তু কৃষকরা
তাদের প্রয়োজনেই পাট তৈরি করতো। কিন্তু 1833 সালে ব্রিটিশরা প্রথম আমাদের এখান থেকে স্কটল্যান্ডে বা ইউরোপে প্রথম হচ্ছে পাট নিয়ে যাওয়া শুরু করে, কারণ তখন ইউরোপে বেশ কিছু যুদ্ধ চলছিল এবং যুদ্ধের কাঁচামাল থেকে শুরু করে সৈন্যদের পোশাক, যুদ্ধের বিভিন্ন রসদ পরিবহনের জন্য কিন্তু পাটের ব্যাগের চাহিদা বেড়ে যায় এবং এক পরিসংখ্যানে দেখা যায় ঠিক সেই সময় প্রায় 2.5 লাখ পাউন্ড দামের পাটের ব্যাগ বা পাট আমাদের এখান থেকে কিন্তু ইউরোপে এক্সপোর্ট করা হয়। সেটা কিন্তু 1833 সালের কথা। পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি 1850 থেকে 1890 সালের মধ্যে আমাদের কিন্তু এই বাংলা অঞ্চলে অসংখ্য পাটকল স্থাপন করা হয় এবং এই পাটকল থেকে কিন্তু পাটের যেই আমরা কাঁচা পাট দেখছি সেটা কিন্তু পৃথিবীর নানান প্রান্তে ব্রিটিশরা এক্সপোর্ট করতো। পরবর্তীতে আমরা দেখেছি ফ্রেঞ্চ এবং স্প্যানিশরা, তারাও কিন্তু আমাদের এখানে যারা ব্যবসা করতে আসলো, বিশেষ করে ফ্রেঞ্চ এবং ডাচরা, তারা কিন্তু হচ্ছে এই পাট ব্যবসার সাথে ইনভলভ ছিল। পরবর্তীতে আমরা দেখি 1890 সালের পরের দিকে পাটের চাহিদা কিন্তু সারা পৃথিবীতে বাড়তে থাকে। বলা হয়ে থাকে 1900 সাল থেকে 1910 সাল পর্যন্ত এই সময় পাটের চাহিদা সারা পৃথিবীতে প্রায় 300 গুণ পর্যন্ত বেড়েছিল। এই প্রেক্ষিতে আমাদের এখানে পাট চাষিরা খুব বেশি আগ্রহী হয়ে ওঠে পাট চাষ করার ক্ষেত্রে এবং পরবর্তীতে আমরা দেখি পাট নিয়ে গবেষণা, পাট নিয়ে বিভিন্ন ধরনের বহুমুখী পণ্যের যেই তৈরি করার চাহিদা সেটা কিন্তু আমাদের এখানে বাড়তে থাকে। 1904 সালে আপনারা যদি একটু ইতিহাসের দিকে তাকান, ঢাকায় প্রথম পাট নিয়ে গবেষণা শুরু হয়। 70 দশকের পরে যদি আমরা দেখি সারা পৃথিবীতে পলিইথিলিন বা প্লাস্টিক পণ্যের একটা বিশাল বাজার তৈরি হয় এবং সেক্ষেত্রে কিন্তু আসলে তখন থেকে পাটের চাহিদা কমতে থাকে বা এই ধরনের টেকসই পণ্যগুলোর চাহিদা কমতে থাকে। পরবর্তীতে 90 দশকের দিকে যদি আমরা দেখি তখন সবাই পরিবেশ সচেতন হওয়ার জন্য চেষ্টা করে এবং পৃথিবীর অনেক দেশ তারা তাদের কার্বন নির্গমনের হার কমাতে চায়, সেক্ষেত্রে কিন্তু পাটের চাহিদা তৈরি হয়। এখন কিন্তু ইউরোপের অনেক দেশ তারা কিন্তু পাটের বিকল্প ও পণ্য হিসেবে পাট ব্যবহার করছে, পলিথিনের বিকল্প হিসেবে পাট তারা ব্যবহার করছে। আমরা কিন্তু দেখেছি যে মহাকাশে যদি কাঠের তৈরি স্যাটেলাইট যেতে পারে, আমাদের পাটের তৈরি টিন হচ্ছে, পাটের তৈরি অনেক বিকল্প পণ্য তৈরি হচ্ছে। সো সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা বাজার তৈরি করার সুযোগ আছে এবং আমাদের অনেক উদ্যোক্তা তারা কিন্তু এই দেশেই পণ্য তৈরি করে, এই দেশের পাট ব্যবহার করেই কিন্তু ইউরোপ আমেরিকার বাজারে ব্যাগ পৌঁছে দিচ্ছেন, ঘরের বিভিন্ন ইন্টেরিয়র ডিজাইনের জিনিসপত্র পৌঁছে দিচ্ছেন। সো এক্ষেত্রে কিন্তু আমাদের এই পাটের তৈরি বিকল্প যে শিল্প সেখানে কিন্তু ভূমিকা রাখার সুযোগ তৈরি হচ্ছে এবং আমি অনুরোধ করব আমাদের যারা সরকারি কর্মকর্তা আছেন, আমাদের যারা উদ্যোক্তা আছেন, তারা যেন সমন্বিতভাবে পাটকে কীভাবে আরও বহুমুখী উপায়ে আমরা নিজের দেশ এবং ইউরোপ এবং আমেরিকা যেসব উন্নত দেশগুলো আছে সেখানে ছড়িয়ে দিতে পারি, সেক্ষেত্রে ভূমিকা রাখতে বলবো। আপনি এখানে কি কাজ করছে? ডিম বানাচ্ছি ভাইয়া। এটা কি করে বানায়? এই যে সুতা এই সেকশন করতেছি এইভাবে বানানো? হ্যাঁ। কত সময় লাগে একটা তৈরি হতে? একটা মানে ফুল একবারে ইয়ে হইতে লাগে 4 ঘন্টা, মানে একবারে বেম হয়ে ফুল নিচে নামাইছে। আপনি দৈনিক কত ঘন্টা কাজ করেন? 12 ঘন্টা। 12 ঘন্টা? এটা কতগুলো তৈরি হয় প্রায়? 12 ঘন্টায় ডিম 12 ঘন্টায় প্রায় 4টা। এটা হচ্ছে যায় আমগো কোম্পানির সুতা প্রথমে কিনে আনে, ঠিক আছে, তারপরে ওই যে ওই মেশিন দিয়া এটা বিম করা হয়। বিম করা হইলে আমরা এটা মুড়ি করি, মুড়ি করে মেশিন চালু করে তারপরে মাল বানাই, মাল বানায় তারপরে ওই সাইডে নেয়, নিয়ে এটা ব্যাগ বানায়, অনেক কিছু বানায়, ঠিক আছে। কত ঘন্টা কাজ করেন এখানে? এখানে আমি 12 ঘন্টা কাজ করি, আবার ওভারও করি। আমাদের আসলে এটা 3 পুরুষ ধরেই আমরা এই বিজনেস করে আসছি। তো আমাদের এই ফ্যাক্টরির বয়স 7 বছর অলমোস্ট। হ্যাঁ, তো আমার বাবা করতেন, বাবার থেকে আমি হয়তো এই জিনিসটা
কন্টিনিউ করছি। আসলে বাংলাদেশের পাট তো হারিয়ে যাওয়ার পথে, তো আসলে আমরা যে নতুন উদ্যোক্তারা আছি প্রাইভেট সেক্টরে, এটার আসলে আমরা যতটুকু পারছি ধরে রাখছি, কিন্তু আসলে সরকারি এটা সহযোগিতা খুব দরকার আমাদের সামনে এই ব্যবসাকে এগিয়ে নেওয়ার জন্য। এখন এই পাটে যেমন আমরা আমাদের এই ফ্যাক্টরিতে সুতা থেকে পাটের কাপড় তৈরি করতেছি, কাপড় থেকে পাট ডাইং হচ্ছে, ফ্যাব্রিক ডাইং হচ্ছে, এটা থেকে লেমিনেশন হচ্ছে, বিভিন্ন ধরনের ব্যাগ করতেছি, যেমন রাইস ব্যাগ আছে, বিভিন্ন ট্যুর ব্যাগ আছে, শপিং ব্যাগ আছে। তো এগুলো বিভিন্নভাবে আমরা হয়তো চেষ্টা করতেছি। তো আরও আসলে আমরা উদ্যোক্তা, যদি আমাদেরকে সরকার ওইভাবে সহযোগিতা করে আমরা আরও এই শিল্পটাকে আগায় নিয়ে যেতে পারবো। এই শিল্পে নতুন উদ্যোক্তাদের আপনি কেমন ভবিষ্যৎ দেখছেন? এক্সপোর্ট ছাড়া আমাদের বাংলাদেশে পাটের কোনো ওইভাবে ব্যবহার নাই। আমাদের সরকার এখন বিভিন্ন সেক্টরে হয়তো পাটের ব্যাগ হয়তো শুরু করছে, কিন্তু আসলে এক্সপোর্ট করতে গেলে ইয়ার্নের যেই দরকার সেটা তো আমরা সবসময় অ্যাভেলেবেল পাচ্ছি না। তো এজন্য বাংলাদেশ সরকারকে বলবো, বা যারা পাট অধিদপ্তর আছে তারা যাতে আমাদেরকে এতটুকু ব্যবস্থা করে দেয়, আমরা যাতে এক্সপোর্টের একটা বায়ারের অর্ডার নিলে তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী তো আমাদের ফ্যাব্রিক পেতে হবে, র মেটেরিয়ালস পেতে হবে। আমরা যদি ওই র মেটেরিয়ালস না পাই তাহলে আমরা কিভাবে কাজ করব? তো এদিক থেকে যদি সরকার আমাদের প্রতি একটু দৃষ্টি দেয় তাহলে আমরা মনে হয় একটু ভালো কাজ করতে পারবো। তো ওই ক্ষেত্রে এক্সপোর্টের দিক থেকে বলবো, আমরা বিভিন্ন ফেয়ারে অ্যাটেন্ড করতেছি, ওদিক থেকে যতটুকু অর্ডার পাচ্ছি, কিন্তু তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদেরকে হয়তো সব কিছু করতে হলে আমাদের দেশের হয়তো সহযোগিতা লাগবে। তো যদি সরকার আমাদেরকে এতটুকু সহযোগিতা করে, আমরা মনে হয় আরও ভালোভাবে আমাদের মতো আরও তরুণ উদ্যোক্তা হয়তো এই সেক্টরে কাজ করতে পারবে। আমরা এখন কথা বলবো এই প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজারের সাথে। এই ইয়ার্ন প্রসেস থেকে শুরু করে প্রক্রিয়াজাতের যে কি কি পদ্ধতি অবলম্বন করে যেতে হয় আপনার? বেসিক্যালি আমরা ফার্স্ট অফ অল আপনার ইয়ার্নটা সোর্স করি ফ্রম আ ভ্যারাইটি অফ জুট মিল। তো দেন আমরা এটাকে উইভিং প্রসেসে নিয়ে জুট ফ্যাব্রিকটা বের করি। দেন এটা আমাদের কিছু রিকোয়ারমেন্ট থাকলে কালার ডাইংয়ে যায়। দেন লেমিনেটের যদি কেউ ফ্যাব্রিকটা চায়, লেমিনেশন আমরা করছি, সব আমাদের প্রিমিসিসে। এই ব্যবসাকে কিভাবে আরো সম্প্রসারিত করা যায় বলে আপনি মনে করছেন? পাটের দামটা যেটা মানে ইয়ার্ন বানানোর আগে যে পাটটা সোনালি আঁশ যেটাকে বলে, এইটার প্রাইসটা খুবই হাই, এই জন্য ইয়ার্নের প্রাইসটাও বেশি পড়ছে। আমাদেরও হয়তো বা সুতা পেতে টাইম লাগতেছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রোডাকশন দিতে পারছি না, কাস্টমার হয়তো বা কিছু অর্ডার আমরা এক্সপোর্টের জন্য রিচ করতে পারতেছি না। আর সেকেন্ডলি হচ্ছে আপনার জুট মিলগুলোর সাপোর্ট, ব্যাংকের সাপোর্ট, এগুলো যদি বেটার হতো এই সেক্টরটা আরও ইমপ্রুভ হতো। সাবসিডিজ হলে ফ্যাক্টরি আরও ধরেন মানে এনলার্জমেন্ট করা যেত, প্রোডাকশন বাড়ানো যেত। মানে এইটার মার্কেট অনেক হিউজ বাংলাদেশে, লোকালি এনাফ প্রোডাকশন ক্যাপাসিটি আমাদের নেই। পেশা হিসেবে পাট পণ্যের ব্যবসা কতটুকু ভালো বলে মনে করেন? পাটের ব্যবসা অ্যাজ আ নিউ জেনারেশন আমি বলবো এটা ভালো। ইট হ্যাজ আ গ্রোয়িং মার্কেট। ইন্টারন্যাশনালি জুট ইজ আ গুড থিং টু মার্কেট উইথ। আর আপনার জুটের ডিমান্ড ভালো ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটে। আমি বলবো এভরিওয়ান শুড স্টার্ট, যদি জুটের ফ্যাসিলিটি থাকে জুটের ব্যবসা করতে পারে, এটা ভালো। প্রিয় দর্শক, দেখতে দেখতে সময় ফুরিয়ে এলো। বিদায় নেওয়ার পালা সোনালী আঁশের সহ প্রাচ্যের ডান্ডি নারায়ণগঞ্জ থেকে। আবারও দেখা হবে ঐতিহ্যবাহী কোনো শহরে। সেই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফিজ।